আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যে পৃথিবীর গঠন এবং ভূমিরূপ সম্পর্কে যে অধ্যায়টা সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমি আছি তোমাদের সাথে নাহিদুর রহমান টুটুল, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো প্রথমে যদি আমরা যাই, দেখো এখানে পৃথিবীর যে গঠন বা পৃথিবীর যে গঠন প্রক্রিয়া, সেই গঠন প্রক্রিয়া সম্পর্কে বলা আছে যে আমরা বর্তমানে যেই পৃথিবী দেখতে পাই, প্রাচীনকালে কিন্তু বা বহু বহু বছর আগে কিন্তু এরকম পৃথিবী ছিল না। তাহলে কেমন ছিল এটা নিয়ে একটু দেখো। দেখো সৃষ্টির প্রথম দিকে পৃথিবী ছিল জ্বলন্ত বাষ্পপিণ্ড, অর্থাৎ পৃথিবী একটা জ্বলন্ত বাষ্পপিণ্ড ছিল। এই বাষ্পপিণ্ডটি ধীরে ধীরে শীতল ও ঘনীভূত হয়ে কঠিন আকার ধারণ করে। এ সময়ে বাইরের দিকে হালকা গ্যাস, তারপরে লবণ, তারপর লৌহ জাতীয় পদার্থের গ্যাস সৃষ্টি হয়ে তিনটি স্তর গঠিত হয়। এভাবে পৃথিবীর উপর হালকা অংশ অশ্বমণ্ডল, মধ্যভাগে গুরুমণ্ডল এবং লৌহ জাতীয় ভারী পদার্থ জমা হয়ে পৃথিবীর কেন্দ্রমণ্ডল গঠিত হয়। অর্থাৎ আমরা যেই পৃথিবীতে বসবাস করি, এই আমরা পৃথিবীর বাইরে বসবাস করি অবশ্যই, তাই না? তো এই পৃথিবীর ভিতরে এরকম তিনটা স্তর আছে, এরকম তিনটা স্তর আছে। আমরা যেই স্তরে বসবাস করি, একদম যে বাইরের যে স্তরটা, এটাকে আমরা বলবো অশ্বমণ্ডল। তারপর দ্বিতীয় যে স্তরটা, এটাকে আমরা বলবো গুরুমণ্ডল, এবং মাঝখানের যে কেন্দ্রটা, এইটাকে আমরা বলবো কেন্দ্রমণ্ডল। তাহলে এই হচ্ছে পৃথিবীর তিনটি স্তর। ভূ অভ্যন্তর, দেখো গোলাকার পৃথিবীর ব্যাসার্ধ নিরক্ষীয় রেখায় ৬,৩৭৮ কিলোমিটার এবং মেরু রেখায় ৬,৩৫৭ কিলোমিটার। তাহলে নিরক্ষ রেখা কোনটা এবং মেরু রেখা কোনটা? ধরো এইটা হচ্ছে আমাদের মোটামুটি পৃথিবীর আকার, ধরে নিলাম আমি এইটা। তো পৃথিবীর এই যে বাম থেকে ডানে যে রেখাগুলা, তুমি দেখবা মানচিত্র খুললে, আন্তর্জাতিক মানচিত্র খুললে দেখবা বাম থেকে ডানে যে রেখাগুলো আছে, এইগুলাকে আমরা বলবো নিরক্ষ রেখা। এটাকে আমরা বলবো কি? নিরক্ষ রেখা। এগুলাকে আমরা বলবো নিরক্ষ রেখা। আর মেরু রেখা কোনগুলা? এই যে উপর থেকে নিচে যে রেখাগুলো আছে, এইগুলাকে আমরা কি বলবো? এইগুলাকে আমরা বলবো মেরু রেখা। এগুলাকে আমরা বলবো মেরু রেখা। উপর থেকে নিচে যে রেখাগুলো হবে, এগুলোকে আমরা বলবো মেরু রেখা। আর বাম থেকে ডানে যে রেখাগুলো হবে, এগুলাকে আমরা বলবো নিরক্ষ রেখা। তো তোমরা জানো যে পৃথিবী আসলে সম্পূর্ণ গোলাকার না, একটু উপরে এবং নিচের দিকে একটু চ্যাপ্টা আকৃতিতে আছে। তো এই যেহেতু চ্যাপ্টা আকৃতিতে আছে, তো এইখানে যে মেরু রেখাটা, এই মেরু রেখাটা আসলে কি? মেরু রেখার দৈর্ঘ্যটা আসলে একটু কম, যেহেতু চ্যাপ্টা। ওকে, তাহলে দেখো ভূমিকম্পের তরঙ্গ দ্বারা পৃথিবীর ভূ অভ্যন্তরের গঠন ও উপাদান সম্পর্কে জানা যায়। ভূকম্পন তরঙ্গ দ্বারা ভূবিজ্ঞানীরা ভূ অভ্যন্তরের প্রধান তিনটি স্তরের অবস্থান আবিষ্কার করেন, যেগুলো হচ্ছে অশ্বমণ্ডল বা ভূত্বক, গুরুমণ্ডল এবং কি কেন্দ্রমণ্ডল। অর্থাৎ আমরা যে পৃথিবীর তিনটা স্তর পেয়েছি, এটা হচ্ছে আসলে একটা ভূকম্পন তরঙ্গের মাধ্যমে বা ওয়েভের মাধ্যমে ভূবিজ্ঞানীরা এটা আবিষ্কার করে। অশ্বমণ্ডল বা ভূত্বক। অশ্বমণ্ডল হচ্ছে আমরা পৃথিবীতে যেই স্থানে বাস করি, এটাই হচ্ছে কি আমাদের অশ্বমণ্ডল বা ভূত্বক, বা পৃথিবীর একদম বাইরে যে পাতলা যে স্তরটা, এটাকে আমরা বলবো অশ্বমণ্ডল। দেখো পৃথিবীর উপরের পাতলা শিলাস্তরকে বলে ভূত্বক। এর গড় গভীরতা 17 কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব 2 থেকে 3। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা আসলে কি? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, ধরো কোনো একটা বস্তু পানির তুলনায় কত গুণ ভারী হবে, সেটাকে আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব। একটা বস্তু পানির থেকে কত গুণ ভারী হবে, সেটাকে আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব। অর্থাৎ এই এলাকার মধ্যে বা এই এরিয়ার মধ্যে যেই পদার্থগুলো আছে, অশ্বমণ্ডল বা ভূত্বকের এরিয়ার মধ্যে যেই পদার্থগুলো আছে, এই পদার্থগুলো হচ্ছে কি পানি থেকে 2 থেকে 3 গুণ বেশি ভারী। অশ্বমণ্ডলের নিচের দিকে প্রতি কিলোমিটার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। অর্থাৎ অশ্বমণ্ডলের আমি যত নিচে যেতে থাকবো, অত প্রতি কিলোমিটারে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকবে। ভূকম্পন তরঙ্গ দ্বারা জানা যায় অশ্বমণ্ডল 2টা স্তরে বিভক্ত, একটা হচ্ছে শিয়াল এবং একটা হচ্ছে সীমা। এখন এই শিয়াল সীমা কিন্তু এই যে আমাদের ফক্স যে শিয়াল, এই শিয়াল না। এই স্তরে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের আধিক্য থাকায় এটাকে নাম দিয়েছে বিজ্ঞানীরা শিয়াল স্তর, সিলিকন এবং অ্যালুমিনিয়াম।
আর এইখানে হচ্ছে সীমা স্তরে হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় এই স্তরের নাম হয়েছে কি সীমা স্তর। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এইখানে হচ্ছে একটা এটাকে হচ্ছে বলবো আমরা শিয়াল স্তর এবং এইটাকে আমরা বলবো কি সীমা স্তর। এই যে মহাদেশের যে প্লেট, তোমরা জানো যে পৃথিবীতে প্লেট আছে, তো এই যে মহাদেশের প্লেট মানে যেই প্লেটের উপর মহাদেশগুলো অবস্থিত অর্থাৎ দেশগুলো অবস্থিত, এই প্লেটটাকে আমরা বলবো মহাদেশীয় প্লেট। এই প্লেটটা অবস্থিত গ্রানাইট শিলা দিয়ে, গ্রানাইট শিলা, ঠিক আছে। যেই প্লেটে হচ্ছে মহাদেশ বা দেশগুলো অবস্থিত এগুলো হচ্ছে গ্রানাইট শিলা। আর যেই প্লেটের উপর সাগর বা মহাসাগর অবস্থিত, যেই প্লেটের উপর সাগর বা মহাসাগর অবস্থিত, এই প্লেটগুলোকে আমরা নাম দেই কি বেসল্ট শিলা, ঠিক আছে। তাহলে দেশ অবস্থিত হলে গ্রানাইট শিলা, আর সাগর মহাসাগর যে প্লেটের উপর অবস্থিত সেটা হচ্ছে কি বেসল্ট শিলা। এটা একটু মনে রাখবো, তোমাদের এমসিকিউতে বা জ্ঞানমূলকে পরীক্ষায় আসতে পারে। শিয়াল স্তরে কি আছে দেখো, এটি ভূত্বকের বাইরের স্তর। এই স্তরে সিলিকন ও অ্যালুমিনিয়াম পরিমাণ সবচেয়ে বেশি, তাই একে শিয়াল স্তর বলা হয়। মহাদেশগুলো শিয়াল স্তরে গঠিত বলে একে মহাদেশীয় ভূত্বক বলে। শিয়ালের আপেক্ষিক গুরুত্ব 2.75 থেকে 2.95, অর্থাৎ এই স্তরে যা যা কিছু আছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এইগুলো হচ্ছে এই পদার্থগুলো হচ্ছে পানি থেকে 2.75 বা 2.95 গুণ বেশি ভারী। সীমা স্তর অশ্বমণ্ডলের নিচের অংশ অর্থাৎ মহাসাগরগুলোর তলদেশে বেসল্ট শিলায়, মহাসাগরের তলদেশগুলো বেসল্ট শিলায় অবস্থিত। সীমাস্তরে সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় ভূবিজ্ঞানী সুয়েজ একে সীমা নামে অভিহিত করেন। একে মহাসাগরীয় ভূত্বক বলা হয়। এই যে আমি একটু আগে তোমাদের বলেছি যে মহাদেশগুলা যেই প্লেটে অবস্থিত সেটাকে আমরা বলবো কি গ্রানাইট শিলা, এবং মহাসাগর যেই প্লেটে অবস্থিত সেটাকে আমরা বলবো কি বেসল্ট শিলা। এর আপেক্ষিক গুরুত্ব 2.95 থেকে 3। শিয়াল ও সীমাস্তরকে বিভক্তকারী রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। অর্থাৎ এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে শিয়াল স্তর এবং একটা হচ্ছে সীমা স্তর। এই শিয়াল স্তরে কি অবস্থিত, শিয়াল স্তর হচ্ছে আমাদের দেশ বা মহাদেশগুলো অবস্থিত। আর এই যে সীমা স্তরে কি অবস্থিত, সীমা স্তরে এই যে দেখো, সীমা স্তরে এই যে দেখো মহাসাগর বা পানি যে আছে এই পানিটা হচ্ছে সীমা স্তরে অবস্থিত। আর এই যে শিয়াল এবং সীমা স্তরের মাঝখানে একটা রেখা আছে, শিয়াল এবং সীমা স্তরের মাঝখানে একটা রেখা থাকে, এই রেখার নাম কি, এই রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। এই রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি রেখা, এই যে কনরাড বিযুক্তি রেখা। অশ্বমণ্ডল বা ভূত্বকের পরে আমরা যেই স্তরটা পাই সেটা হচ্ছে কি গুরুমণ্ডল। দেখো অশ্বমণ্ডলের নিচের স্তরটিকে বলা হচ্ছে গুরুমণ্ডল। ভূত্বক থেকে কেন্দ্রমণ্ডলের পর্যন্ত এর বিস্তৃতি 2885 কিলোমিটার। এই স্তরের আপেক্ষিক গুরুত্ব 4 থেকে 5। গুরুমণ্ডলের 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। ভূকম্পন তরঙ্গের মাধ্যমে জানা যায় গুরুমণ্ডল দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। আচ্ছা, এইখানে যে 2885 কিলোমিটার তাপমাত্রা স্থানটা, এটা হচ্ছে ধরো এই যে বাইরের যে স্তরটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ভূত্বক, এটা হচ্ছে ভূত্বক বা অশ্বমণ্ডল। তো এই ভূত্বক থেকে কেন্দ্রমণ্ডলের আগ পর্যন্ত 2885 কিলোমিটার যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কি আমাদের গুরুমণ্ডল। এবং গুরুমণ্ডল দুইটা স্তরে বিভক্ত, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। তো গুরুমণ্ডল হচ্ছে দুইটা ভাগে বিভক্ত। বাইরের দিকের যে গুরুমণ্ডলটা, আমি এটা একটু অন্য কালার যদি নেই তাহলে তোমাদের হচ্ছে বোঝার জন্য সুবিধা হবে, যে বাইরের যে সাইডটা, গুরুমণ্ডলের বাইরের যে সাইডটা এটাকে আমরা বলবো বহিঃগুরুমণ্ডল, আর গুরুমণ্ডলের ভিতরের যে সাইডটা এটাকে আমরা বলবো কি অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, এই যে হলুদ কালার যে অংশটা এটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, এবং নীল কালারের যে অংশটা এটাকে আমরা বলবো অন্তঃগুরুমণ্ডল। বহিঃগুরুমণ্ডল, গুরুমণ্ডলের উপরের যে স্তরটা আছে বহিঃগুরুমণ্ডল, গুরুমণ্ডলের উপরের অংশটিকে বলে বহিঃগুরুমণ্ডল। এতে ক্রোমিয়াম, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়াম বেশি থাকায় একে ক্রোফেসিমা বলে। তোমরা জানো যে ক্রোমিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে CrO, ফেরাম মানে লোহা Fe, সিলিকন Si এবং ম্যাগনেসিয়াম Ma। তো এই স্তর থেকে প্রধানত আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে। এইটা হচ্ছে আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে যে কোন স্তর থেকে
কোন স্তর থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটে সেটা হচ্ছে কি এই যে বহির্গুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল। বহির্গুরুমণ্ডলের নিচের দিকে 700 কিলোমিটার থেকে 2885 কিলোমিটার পর্যন্ত অঞ্চলকে অন্তঃগুরুমণ্ডল বলে। এতে নিকেল, লোহা, সিলিকন ও ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি থাকায় একে নিফেসিমা বলে। তাহলে বহির্গুরুমণ্ডলকে বলে ক্রোফেসিমা এবং অন্তঃগুরুমণ্ডলকে বলে নিফেসিমা। দেখো, অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলের মধ্যে একটি পাতলা স্তর আছে যা মুহ বিযুক্তি রেখা নামে পরিচিত। তাহলে অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝখানে যে রেখাগুলো আছে বা যেই রেখাটা অশ্বমণ্ডল এবং গুরুমণ্ডলকে বিভক্ত করেছে সেই রেখার নাম হচ্ছে কি মুহ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রের চারদিকে প্রায় 3486 কিলোমিটার ব্যাসার্ধের এক গোলক অবস্থিত। এই গোলকের নাম হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6। কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল যে রেখা দ্বারা পৃথক সেই রেখার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলকে বিভক্তকারী রেখার নাম হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। কেন্দ্রমণ্ডলে নিকেল ও লোহার পরিমাণ বেশি থাকায় একে নাইফ বলা হয়। কেন্দ্রমণ্ডলও আবার সেম ভাবে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বহিকেন্দ্র, একটা হচ্ছে অন্তঃকেন্দ্র। দেখো, এই যে বহিকেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের বাইরে 2270 কিলোমিটার বিস্তৃত অংশকে বহিকেন্দ্র বলা হয়। এই অংশের মধ্যে দিয়ে ভূমিকম্পের পি তরঙ্গ ধীর গতিতে প্রবাহিত হয়, কিন্তু এস তরঙ্গ প্রবেশ করতে পারে না, কারণ পি তরঙ্গ তরল বস্তুর মধ্যে দিয়ে এস তরঙ্গ প্রবাহিত হয় না। এতে বোঝা যায় এই অঞ্চল তরল অবস্থায় আছে। অর্থাৎ এই যে এস তরঙ্গ হচ্ছে তরল বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় না। এস তরঙ্গ বস্তু বা এস তরঙ্গটা হচ্ছে কি তরল বস্তুর মধ্য দিয়ে প্রবাহিত হয় না। এজন্য মনে করা হয় যে এই অবস্থায় যে পদার্থগুলো আছে, এই পজিশনে যেই পদার্থগুলো আছে এগুলো আসলে তরল পদার্থ। যদি তরল পদার্থ না হইতো তাহলে এস তরঙ্গ হচ্ছে এটা প্রবাহিত হইতো। অন্তঃকেন্দ্র এই অঞ্চলটি নিকেল ও লোহা দ্বারা গঠিত। এর আয়তন পৃথিবীর কেন্দ্র থেকে 1216 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তরঙ্গ দ্রুত বেগে অতিক্রম করে, অর্থাৎ পি তরঙ্গ এখানে দ্রুত বেগে অতিক্রম করে। প্রধান ভূমিরূপ, দেখো পৃথিবীতে অনেক ধরনের ভূমিরূপ আছে। পৃথিবী যে সব জায়গায় সমান এমন কিন্তু না। তোমরা অনেক সময় মালভূমি, সমভূমি বা ভঙ্গিল পর্বত, ভাঁজ পর্বত এগুলোর কথা শুনে থাকবে। আগ্নেয়গিরি পর্বত, সঞ্চয়জাত পর্বত, এই যে বিভিন্ন ধরনের পর্বত বা সমভূমি, মালভূমি, এই অবস্থায় কিন্তু পৃথিবী রয়েছে। তো পৃথিবীর প্রধান যে ভূমিরূপগুলা সেগুলো আমরা একটু দেখি। ভৌগোলিক দিক দিয়ে বিচার করলে পৃথিবীর ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা যায়: পর্বত, মালভূমি এবং হচ্ছে সমভূমি। পর্বত, দেখো ভূপৃষ্ঠের সুউচ্চ খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। পর্বত সাধারণত 1000 মিটারের উঁচু হয়। পর্বত নানা ধরনের হতে পারে। এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পর্বত সাধারণত 1000 মিটারের উঁচু হয়। এটা হচ্ছে তোমাদের এমসিকিউতে বা জ্ঞানমূলকে বা তোমরা যখন অ্যাডমিশন দিবা, অ্যাডমিশনে যেই কোনো জায়গায় আসতে পারে যে পর্বতের উচ্চতা কত। তাহলে হচ্ছে 1000 মিটারের উপরে হলে সেটাকে আমরা বলবো পর্বত, আর কোনো পাহাড় যদি 1000 মিটারের নিচে যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো পাহাড়। ওকে, তো পর্বত নানা প্রকার হতে পারে। একটা হচ্ছে দেখো ভঙ্গিল বা ভাঁজ পর্বত, স্তূপ পর্বত, লেকোলিথ পর্বত, আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত। তো এইগুলো হচ্ছে বিস্তারিত আমরা পরের স্লাইডে দেখে নিচ্ছি। ভঙ্গিল বা ভাঁজ পর্বত, বিশাল অঞ্চল জুড়ে শিলায় ঢেউয়ের মতো ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল বা ভাঁজ পর্বত বলে। এই যে ভঙ্গিল বা ভাঁজ পর্বত এর হচ্ছে সৃষ্টির একটা কারণ আছে, ঠিক আছে? এই যে আমরা বর্তমানে যেই জায়গায় হচ্ছে হিমালয় দেখতেছি, এই জায়গায় বহু বছর আগে কিন্তু হিমালয় যে চূড়া, সেই হিমালয় পাহাড় বা পর্বত, আমি যেটাই বলি হিমালয় পর্বত কিন্তু ছিল না, ঠিক আছে? তো ওই জায়গায় কি ছিল? ওই জায়গায় একটা অগভীর সমুদ্র ছিল। অগভীর, গভীর না কিন্তু, অগভীর সমুদ্র ছিল। ওই সমুদ্রের নাম ছিল টেথিস। এখন এই টেথিসের উত্তর দিকে আঙ্গারা ল্যান্ড এবং দক্ষিণে গোন্ডোয়ানা ল্যান্ড নামে দুইটা মহাদেশ ছিল। এবং তোমরা জানো যে মহাদেশগুলা প্লেটে অবস্থান করে, এক একটা মহাদেশ এক একটা প্লেটে থাকে। তো ওই দুই দেশের বা ওই দুই মহাদেশের যে প্লেটগুলা, এই প্লেটগুলা সবসময় হচ্ছে কি চলন্ত অবস্থায় থাকে, সবসময় নিচে চলতে থাকে। তো চলতে চলতে
এই দুই মহাদেশের প্লেট হচ্ছে এক সময় ধাক্কা লেগে যায়। কোথায় ধাক্কা লাগে? ওই যে সমুদ্র যে আছে এই সমুদ্রের নিচে যে হচ্ছে দুইটা মহাদেশের হচ্ছে প্লেট ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে যাওয়ার ফলে এই সমুদ্রের মাঝখানে তো অনেক ধরনের, তোমরা জানো যে জীবাশ্ম থাকে, অনেক ধরনের জীবাশ্ম থাকে বা অনেক মাটি থাকে, পলি থাকে। তো এইগুলা কি হয়েছে, দুইটা প্লেট যখন ধাক্কা লাগে দুই পাশ থেকে, তখন এই পলিগুলা মাটিগুলা হচ্ছে কি উপরের দিকে উঠে গেছে। উপরের দিকে উঠে বিশাল এক হচ্ছে ভূখণ্ডের সৃষ্টি করছে বা চূড়ার সৃষ্টি করছে। তো পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে এটার নাম হয়ে যায় হিমালয়। আসো আমরা তাহলে সৃষ্টির কারণটা আরো ব্যাখ্যা সহকারে এখান থেকে পড়ে নিই। দেখো, পাদ ভূগঠন তত্ত্ব এই ভঙ্গিল পর্বত সৃষ্টির কারণ হিসাবে গ্রহণ করা হয়। পাদ ভূগঠন তত্ত্ব মতবাদ অনুযায়ী সামুদ্রিক পাদ ও মহাদেশীয় পাদগুলো পরিচলন স্রোতের মাধ্যমে প্রবাহিত হলে প্রবল পার্শ্ব চাপের সৃষ্টি, অর্থাৎ দুই পাশ থেকে চাপের সৃষ্টি হয়, প্রেসার ক্রিয়েট হয়। এতে অগভীর সমুদ্র সঞ্চিত পাললিক শিলা কুঞ্চিত হয়ে ঢেউয়ের মতো উঁচু নিচু আকার ধারণ করে। এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আল্পস পর্বতমালা ভঙ্গিল পর্বতের উদাহরণ। অর্থাৎ পৃথিবীর যত বড় বড় পর্বত রয়েছে সব পর্বতগুলো হচ্ছে কি এক একটা ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বতের উদাহরণ। আর এই যে আমি বললাম তোমাদের হচ্ছে প্লেটগুলা কিন্তু চলতে থাকে, পরিচলন স্রোত নামক একটা স্রোত আছে, এই পরিচলন স্রোতের মাধ্যমে হচ্ছে চলতে থাকে। তো এইটা হচ্ছে আমাদের ভঙ্গিল বা ভাঁজ পর্বতের হিমালয়ের একটা চিত্র। তো বর্তমানে দেখো যেখানে হিমালয় অবস্থিত, বহু বছর আগে সেখানে একটি অগভীর সমুদ্র ছিল যার নাম ছিল টেথিস। টেথিসের উত্তরে আঙ্গারাল্যান্ড ও দক্ষিণে গোন্ডওয়ানাল্যান্ড নামে দুটি প্রাচীন মহাদেশ ছিল। এই মহাদেশের প্লেটগুলা পরিচলন স্রোতের মাধ্যমে হচ্ছে চলতে থাকে। তো এই চলার মধ্যে হচ্ছে তাদের এক সময় ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগার ফলে মাঝখানে যে পদার্থগুলো আছে, এই মাঝখানের পদার্থগুলো তাহলে কই যাবে? এগুলো তো আর ভেনিশ হয়ে যাবে না। তো এই মাঝখানে যে পদার্থগুলো থাকে, যে জীবাশ্মগুলো থাকে, মাটিগুলো থাকে, এগুলাই কি হয়েছে উপরের দিকে উঠে গেছে। উঠে হচ্ছে কি হয়ে গেল, ভঙ্গিল বা ভাঁজ পর্বতের সৃষ্টি হয়ে গেল। ভঙ্গিল বা ভাঁজ পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো তোমাদের সৃজনশীলে অবশ্যই তোমাদের লাগবে। দেখো বলা আছে যে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য। তো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কি থাকবে? ভাঁজ থাকবে। এই যে দেখো একটা কিন্তু ভাঁজ আছে, ঠিক আছে? তো এদের মধ্যে জীবাশ্ম বিশিষ্ট থাকবে, অর্থাৎ এইদের যে ভঙ্গিল পর্বতের যে মাটিগুলা, এখানে কি পাওয়া যাবে? জীবাশ্ম পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? এই যে এইখানে তো এক সময় ছিল সমুদ্র, তো সমুদ্রের নিচে তো অনেক তোমার হচ্ছে প্রাণী থাকে। তো এগুলো হচ্ছে পচে এক সময় বা বহু বছর যাওয়ার পরে কি হয়, এগুলোই তো জীবাশ্ম হয়ে যায়। তাহলে এই পাহাড়গুলোতে অবশ্যই কি পাওয়া যাবে? জীবাশ্ম পাওয়া যাবে। পৃথিবীর দীর্ঘ ও উচ্চতম পর্বতগুলো হচ্ছে এই শ্রেণীর। কোন শ্রেণীর? এই যে ভঙ্গিল বা ভাঁজ পর্বত শ্রেণীর। তাহলে দেখো আমাদের উত্তর আমেরিকার রকি, তারপর হচ্ছে দক্ষিণ আমেরিকার আন্দিজ, ইউরোপের আল্পস, তারপর হচ্ছে এশিয়ার হিমালয়, এই যে পর্বতগুলো আছে এই পর্বতগুলো কিন্তু কি পৃথিবীর সর্বোচ্চ যে চূড়া, এগুলা সবচেয়ে বড় বড় যে পর্বতগুলো এগুলাই। তো এগুলো হচ্ছে কি সবসময় ভঙ্গিল বা ভাঁজ পর্বতের হবে। এগুলো হচ্ছে দীর্ঘ চ্যুতি রেখা দেখা যায়। দীর্ঘ চ্যুতি রেখা মানে হচ্ছে এই যে ঢালটা দেখতে পাচ্ছ এইটা, ঠিক আছে? এই যে অনেক বড় বড় দেখো ঢাল আছে। তো এগুলো হচ্ছে কি দীর্ঘ চ্যুতি রেখা তুমি হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বতে দেখতে পাবা। স্তূপ পর্বত দেখো, প্রবল ভূআলোড়নের ফলে শিলাস্তরের সংকুচন ও প্রসারণ চাপের সৃষ্টি হয়। এতে কখনো কখনো ভূত্বক খাড়াভাবে ফেটে যায়, ভূমির উপর স্তূপের আকারে দাঁড়িয়ে থাকে বলে একে স্তূপ পর্বত বলা হয়। অর্থাৎ ধরো একটা সমভূমি ভূআলোড়নের ফলে বা সহজ কথায় বলতে গেলে ভূমিকম্পের ফলে ধরো এই জায়গার যে মাটিটা, এই মাটিটা মনে করো একটু ডেবে গেল। এখন ডেবে যাওয়ার ফলে এই অংশটা মনে করো যে আর নাই, ঠিক আছে? এই অংশটা মনে করো যে আর নাই। এই অংশটা কোথায়? এই অংশটা তো নিচে চলে গেছে, তাহলে এই অংশ তো আর থাকবে না। তো এই যে দেখো বাকি দুই পাশে কিন্তু বড় হচ্ছে স্তূপ আকার ধারণ করছে, যেটাকে আমরা বলি পরবর্তীতে স্তূপ পর্বত। অথবা এমন হয় ধরো এইটা হচ্ছে তোমার সমভূমি, এখানে মনে করো যে তুমি দাঁড়ায় আছো, হঠাৎ তোমার সামনে একটা ভূমিকম্প হইলো। ভূমিকম্প হওয়ার ফলে কি হইলো, তুমি যেই জায়গায় আছো এই জায়গাটা মনে করো নিচে নেমে গেছে, আর পাশে যে ভূমিগুলা, এই ভূমিগুলা মনে করো যে উপরের দিকে উঠে গেছে। তো এইরকম ভাবে নিচে নেমে গেলে বা হচ্ছে যদি উপরে উঠে যায়, মনে করো তুমি যে জায়গায় দাঁড়ায় আছো এই জায়গাটা হচ্ছে উপরে আছে, আর পাশের অংশটা হচ্ছে ভূমিকম্পের কারণে হচ্ছে ফেটে নিচে চলে গেছে। তাহলে দেখো তুমি যেই জায়গায় দাঁড়ায় আছো এই জায়গায় কিন্তু একটা পাহাড়ের সৃষ্টি হয়ে গেছে। তাইলে হচ্ছে এইরকম নিচে কোনো মাটি যদি চলে যায় বা উপরে যদি মাটি চলে যায়, উপরে তো আর মাটি যায় না, মাটি হচ্ছে দুই পাশে নিচে চলে যাবে, তাই না? তো তুমি হচ্ছে মাঝখানে থাকবা। তো এইরকম যে পর্বতগুলো আছে এইগুলাকে আমরা বলবো কি স্তূপ পর্বত।
দেখো তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা লেকুলিথ পর্বতের উদাহরণ। তো লেকুলিথ পর্বতের কয়েকটা বৈশিষ্ট্য আছে, যেমন দেখো এইগুলো হচ্ছে কি হয়, গম্বুজ আকৃতির হয়। এই যে দেখো গম্বুজ আকৃতি বলতে এই যে এরকম, আমরা তো চিনি মসজিদের যে গম্বুজগুলো হয় এরকম গম্বুজ আকৃতির হয়। ঢাল সামান্য খাড়া, ঢাল মানে হচ্ছে যে উপর থেকে নিচের যে এর যে ঢাল, এটা হচ্ছে ঢাল, হ্যাঁ, উপর থেকে নিচের যে হচ্ছে রেখাটা এটা হচ্ছে ঢাল। অল্প অঞ্চল ব্যাপী অবস্থান করে, অর্থাৎ এটা এত বড় জায়গা নিয়ে থাকে না। এই যে লেকুলিথ পর্বতগুলো ছোট ছোট অঞ্চল বা মাঝারি অঞ্চল জায়গা নিয়ে এগুলা গঠিত হয়। লেকুলিথ পর্বতে শৃঙ্গ থাকে না। শৃঙ্গ মানে কি, শৃঙ্গ হচ্ছে চূড়া। এই যে তোমরা জানো যে হিমালয়ের এরকম শৃঙ্গ থাকে, তোমরা হচ্ছে হিমালয় অনেকে জয় করে, তাই না? তো হচ্ছে হিমালয় হচ্ছে জয় করে, তো হিমালয়ের শৃঙ্গ বা চূড়া থাকে। দেখো এইটার কিন্তু কোনো শৃঙ্গ বা চূড়া নাই, এটা কিন্তু উপরে এরকম ঢালু। ওকে, তাহলে এগুলার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস এবং হেনরি পর্বত। তাহলে এমসিকিউ বা জ্ঞানমূলক কিন্তু এটাও আসতে পারে যে যুক্তরাষ্ট্রের ব্ল্যাক হিলস কোন ধরনের পর্বত, অথবা হেনরি কোন ধরনের পর্বত। তাহলে এগুলা কোন ধরনের পর্বত? এগুলো হচ্ছে আমাদের লেকুলিথ পর্বত। পরবর্তী যে পর্বতটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। দেখো লাভা স্তরের মাঝে প্রস্তরখণ্ড ও ছাই দেখা যায়, অর্থাৎ এই প্রকারের যে হচ্ছে তোমার পর্বতগুলো আছে এইগুলো হচ্ছে মাঝখান দিয়ে কি হয়, মাঝখান দিয়ে হচ্ছে ছাই হয়, ছাই উঠে, ধোঁয়া উঠে। কেন? কারণ এইগুলার নিচে হচ্ছে বড় বড় আগ্নেয়গিরি থাকে। তো আগ্নেয়গিরি বা অগ্নি যদি থাকে তো উপর দিকে কি উঠবে, এগুলা আগুন বা ছাই উঠবে, এটাই স্বাভাবিক। উচ্চতা ও ঢাল মাঝারি ধরনের, এগুলো উচ্চতা খুব বেশি হয় না, মাঝারি ধরনের হয়, এবং ঢালটা দেখো একটু মাঝারি সাইজের, ঠিক আছে? ওকে, তারপরে এগুলো হচ্ছে কি মোচা আকৃতির হয়। মোচা মানে কি, এই যে তোমরা অনেকে হচ্ছে এটাকে চুঙ্গা বলো, তাই না? ওই যে তেল যে পরিমাপ করে অনেক সময় তোমরা দেখে থাকবে, এরকম মোচা আকৃতির হয়। এই যে দেখো এটা কিন্তু এরকম মোচা আকৃতির, ঠিক আছে? তাহলে যেটা বলতেছে মোচা আকৃতির হয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমানজারো ইত্যাদি। অর্থাৎ এই পর্বতগুলো হচ্ছে কি আমাদের সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য। ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য দেখো ক্ষয় চিহ্ন থাকে, অর্থাৎ এইখানে যে পাহাড়গুলো থাকে এইগুলো আগে হচ্ছে পাহাড় হয়ে থাকে, বুঝছো? মানে আগে থেকে হচ্ছে পাহাড়, বিভিন্ন কারণে, প্রাকৃতিকগত কারণে পাহাড় থাকে। তারপরে এইখানে বৃষ্টি হয় বা এইখানে হচ্ছে তোমার নদী ভাঙ্গন হয়, পাশে যদি নদী থাকে তাহলে হচ্ছে কি হবে, নদীর স্রোতের কারণে পাহাড়ের মাটিটা ভেঙে পড়ে যাবে। তাহলে বিভিন্ন প্রাকৃতিক কারণে কি হয়, পাহাড়টা ক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে যাওয়ার পরে যেই অংশটা অবশিষ্ট থাকে সেই অংশটাকে আমরা বলবো ক্ষয়জাত পর্বত। অর্থাৎ একটা পাহাড় আগে থেকেই গঠিত থাকে, বিভিন্ন প্রাকৃতিক কারণে পাহাড়টার আশেপাশে কি হতে থাকে, ক্ষয় হতে থাকে। ক্ষয় হয়ে যাওয়ার পরে যেই পাহাড়টা বা যেই অংশটা অবশিষ্ট থাকবে সেই অংশটাকে আমরা বলবো কি, ক্ষয়জাত পর্বত। তো এই যে দেখো ক্ষয় চিহ্ন থাকে, যদি ক্ষয় হয়ে যায় পাহাড়টা তাহলে অবশ্যই কি থাকবে, ক্ষয় চিহ্ন থাকবে। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে পাহাড়টা আগেই ছিল, দেখো এখান থেকে মাটিগুলা কি হয়ে গেছে, মাটিগুলা সরে গেছে, সরে যাওয়ার ফলে পাহাড়টা বা পর্বতটা কি হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। এবং এই ক্ষয় চিহ্নগুলা কিন্তু আছে, এটা কি বলতেছে যে ক্ষয় চিহ্ন বর্তমান থাকে। যে কোনো আকৃতির হতে পারে, এটা যে কোনো আকৃতি হতে পারে। এখন এটা যদি ক্ষয় হতে শুরু করে তাহলে কোন দিক দিয়ে ক্ষয় হবে বা কতটুকু ক্ষয় হবে এটা তো বলা যাবে না, তাই না? প্রকৃতিগত জিনিস, তাহলে এগুলো তো বলা যাবে না কতটুকু হবে বা কিভাবে হবে। এজন্য এই পাহাড়গুলো কি হতে পারে, এই পাহাড়গুলো বিভিন্ন আকৃতির হতে পারে, ছোট হইতে পারে, বড় হইতে পারে, ঠিক আছে? এগুলো বিভিন্ন আকৃতির হইতে পারে। ডাল খুব খাড়া নয় এবং উচ্চতা খুব বেশি না, এগুলোর উচ্চতাও খুব বেশি হবে না, এবং ঢাল অর্থাৎ এই যে পাহাড়ের যে ঢাল থাকে সাইডে, এই ঢালগুলোও খুব বেশি তোমার হচ্ছে বড় না। এই হচ্ছে আমাদের পাহাড়ের যে বৈশিষ্ট্য বা পর্বতের যে পাঁচ ধরনের পর্বত এগুলা। তারপরে হচ্ছে আমরা পাবো মালভূমি। দেখো সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। মালভূমির তিনটি বৈশিষ্ট্য হলো এটি বিস্তীর্ণ উচ্চভূমি, অর্থাৎ মালভূমি হইতে গেলে অনেক উঁচা হইতে হবে, উপরিভাগ প্রায় সমতল মানে উপরিভাগ প্রায় সমান হইতে হবে, এবং এর চারদিক হতে নিম্নভূমিতে নেমে আসে, চারদিক থেকে নিম্নভূমিতে মানে নিচের দিকে নেমে আসবে, ঠিক আছে? তো ধরো এইটা হচ্ছে এটাকে আমরা একটা মালভূমি কল্পনা করতে পারি, ঠিক আছে? মনে করো যে এটা হচ্ছে একটা মালভূমি, এইদিকে হচ্ছে কি ধরো নদী আছে,
তো এইটা হচ্ছে কি একটা মালভূমি আমরা কল্পনা করতে পারি। কেন? কারণ এইখানে দেখো, মনে করো তুমি যদি এইখানে দাঁড়াই থাকো, এটা হচ্ছে সমভূমি। এইখানে মনে করো তোমার বাসা, বা এইখানে মনে করো তুমি দাঁড়াই আছো, তো তোমার সামনে তুমি দেখবে যে বিশাল একটা উচ্চ ভূমি আছে, এবং উচ্চ ভূমিটা দেখো উপরের দিকে সমান আছে, এই জন্য আমরা এটাকে বলতেছি মালভূমি। যদি এটা যদি সমান না থাকতো, যদি এরকম চূড়ার মতো থাকতো, তখন আমরা এটাকে বলতাম কি পাহাড় বা পর্বত। ওকে, তাহলে দেখো মালভূমি সৃষ্টির প্রধান কারণ তিনটি, অর্থাৎ মালভূমি কেন সৃষ্টি হয় প্রধান তিনটি কারণ আমরা দেখি। দেখো, ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, অর্থাৎ ভূ আন্দোলন মানে কি ভূমিকম্পের ফলে মালভূমি সৃষ্টি হতে পারে, এবং পাত সঞ্চালন মানে হচ্ছে এই যে প্লেটগুলা যে চলাচল করে, এই যে হিমালয় পর্বত উত্থানের সময় বলা হয়েছিল যে প্লেটগুলা যখন চলাচল করে তখনও কিন্তু কি হইতে পারে মালভূমি সৃষ্টি হইতে পারে। ভূপৃষ্ঠের ক্ষয়সাধন, অর্থাৎ ভূমি ক্ষয় হয়ে হয়ে কিন্তু মালভূমির সৃষ্টি হইতে পারে। ভূপৃষ্ঠে লাভা প্রবাহের জন্য, অর্থাৎ এই যে ভূমির নিচে যে লাভা আছে, এই লাভার জন্য কিন্তু মালভূমির সৃষ্টি হতে পারে। আমরা যদি একটা মালভূমির চিত্র এখানে দেখতে পাই তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের একটা মালভূমির চিত্র। দেখো উপরের দিকটা প্রায় সমতল, দেখছো উপরের দিকটা প্রায় সমতল, এবং এর চারদিক থেকে দেখো নিচের দিকে নেমে গেছে। তো এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি মালভূমি। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সমতল ভূমি বা সমভূমি। ওকে, মালভূমিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন সমভূমি উন্নীত মালভূমি, লাভা গঠিত মালভূমি, ক্ষয়জাত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, এবং হচ্ছে কি তির্যক মালভূমি। তো এগুলো আমরা একটু বিস্তারিত পড়ি। দেখো, সমভূমি উন্নীত মালভূমি, ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় তাদের নিম্ন সমভূমি উন্নীত হয়ে এই মালভূমির সৃষ্টি হয়, অর্থাৎ যখন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় তখনই হচ্ছে এই সমভূমি উন্নীত মালভূমিগুলোর সৃষ্টি হয়ে যায়। লাভা মালভূমি, ভূপৃষ্ঠ থেকে লাভা বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এবং পরে তা শীতল হয়ে কঠিন আকার ধারণ করে। এরূপ লাভা দ্বারা গঠিত মালভূমিকে লাভা মালভূমি বলে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, মাটির নিচে থেকে লাভা যখন উঠে তখন কি হয়, তখন এক ধরনের মালভূমি সৃষ্টি হয়ে যায়, সেটাকে আমরা লাভা গঠিত মালভূমি বলি। ক্ষয়জাত মালভূমি, কোনো পার্বত্য অঞ্চল বা উঁচু ভূখণ্ড প্রাকৃতিক শক্তি যেমন বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে তার উচ্চতা হ্রাস পেলে তাকে ক্ষয়জাত মালভূমি বলে। অর্থাৎ ধরো একটা পাহাড়, মনে করো বিশাল একটা পাহাড়, এই পাহাড়টা কি হয়ে গেল, পাহাড়টা আস্তে আস্তে ক্ষয় হয়ে যেতে শুরু করলো। এই যে ক্ষয়জাত পাহাড় যে বা ক্ষয়জাত পর্বত যে আমরা বললাম, ধরো বৃষ্টির মাধ্যমে বা বায়ুপ্রবাহের মাধ্যমে ক্ষয় হয়ে গেল। ক্ষয় হয়ে মনে করো যে এই যে পাহাড়ের উঁচাটা বা মাথাটা, এটা চূড়াটা, এটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তো সমান হয়ে গেলে এটা তো আর পাহাড় বা পর্বত থাকবে না, তখন এটা কি হয়ে যাবে, এটা এক ধরনের মালভূমি হয়ে যাবে। এটা হচ্ছে কি ক্ষয়জাত মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি, কোনো মালভূমি যদি ছোট ছোট নদী উপত্যকা দ্বারা ব্যবচ্ছিন্ন হয়ে যায় তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। অর্থাৎ ধরো এখানে একটা মালভূমি আছে, তারপরে এখানে একটা মালভূমি আছে, এর মাঝখানে ধরো নদী প্রবাহিত হয়ে গেল, তো এটাকে আমরা বলবো কি ব্যবচ্ছিন্ন মালভূমি। তির্যক মালভূমি, ভূ আলোড়নের ফলে অনেক সময় বিশাল ভূখণ্ডের এক পার্শ্ব কাত হয়ে অবস্থান করে, এর ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে তির্যক মালভূমি বলে। অর্থাৎ ভূমিকম্পের ফলে যদি কোনো মালভূমি সৃষ্টি হয়ে যায়, ধরো এক পাশে এরকম হেলে পড়ছে, তখন আমরা এটাকে বলবো কি তির্যক মালভূমি। মালভূমির পরে আমরা আসি যে সমভূমি সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সমভূমি, দেখো সমুদ্র পৃষ্ঠের নেই একই সমতলে বা সামান্য উঁচুতে অবস্থান করে ইউরেশিয়ার সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমি। সমভূমি বিভিন্ন প্রকার হতে পারে, যেমন নদী বিধৌত সমভূমি এবং তরঙ্গ কর্তিত সমভূমি। অর্থাৎ দেখো এই যে এখানে দেখো নদী বা একটা তোমার হচ্ছে খাল আকৃতির আছে, তো এই সমভূমিটা আসলে নদীর প্রায় সম অবস্থায় থাকবে অথবা সামান্য একটু উঁচু হবে। যেমন বাংলাদেশের যে অবস্থানটা, এটা কিন্তু সমুদ্র থেকে খুব বেশি উঁচা জায়গার মধ্যে না, তাহলে বাংলাদেশকে আমরা মোটামুটি কি বলতে পারি, সমভূমি বলতে পারি। তাহলে এই যে নদীর সাইডটা, এই নদীর সাইডটা দেখো তুমি খুব বেশি উঁচা না বা নদীর প্রায় কাছাকাছি একটা জায়গা, তো এই জায়গাগুলোকে আমরা বলবো কি সমভূমি। তাহলে দেখো নদী বিধৌত সমভূমি, নদীর ক্ষয়কার্যের ফলে কোনো উচ্চভূমি সমভূমিতে পরিণত হলে তাকে নদী বিধৌত সমভূমি বলে। অর্থাৎ নদী আস্তে আস্তে ক্ষয় হওয়ার মাধ্যমে যদি কোনো সমভূমি সৃষ্টি হয় তখন আমরা এটাকে বলবো কি নদী বিধৌত সমভূমি। তরঙ্গ কর্তিত সমভূমি, নদী বা সমুদ্রের তরঙ্গ দ্বারা ক্ষয়ের ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে তরঙ্গ কর্তিত সমভূমি বলে। কর্তিত মানে কি কেটে ফেলা, অর্থাৎ
নদীর ঢেউয়ের ফলে বা নদীর ঢেউয়ের আঘাতের ফলে যদি কোনো সমভূমির সৃষ্টি হয়, ঠিক আছে, ধরো এখানে একটু উঁচা ছিল, এখানে পাহাড় ছিল, এখন নদীর ঢেউয়ের ফলে কি হয়ে গেল, পাহাড়টা আস্তে আস্তে এখানে ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে একদম সমান প্লেন মনে করো লেন্ড হয়ে গেছে, তখন এই জায়গাটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা নদী কর্তৃত বা তরঙ্গ কর্তৃত সমভূমি। বাংলাদেশের ভূপ্রকৃতি, দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে 3 ধরনের। এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান এবং হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তুমি যদি বাংলাদেশের ম্যাপটা একটু যদি খেয়াল করো তখন তুমি দেখতে পাবা এই যে গাঢ় যে অংশটা এখানে ম্যাপে দেওয়া আছে, যে গাঢ় অংশটা অর্থাৎ হচ্ছে আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের যে অংশটা এবং কক্সবাজার, চট্টগ্রামের কিছু অংশ এবং সিলেটের কিছু কিছু অঞ্চল, এই জায়গাগুলো হচ্ছে গাঢ় অঞ্চল। গাঢ় কেন করেছি, কারণ এখানে এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহের একটা স্থান লোকেট করার জন্য এখানে গাঢ় করা হয়েছে। তো এই অঞ্চলে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় আছে, অর্থাৎ অনেক বড় বড় পাহাড় আছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়। তারপরে দেখো একটু খাঁজ কাটা কাটা টাইপের আছে, এগুলো হচ্ছে কি আমাদের বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালগড়, তারপর হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড়। এই অঞ্চলটা হচ্ছে কি আমাদের প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। এই অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে এর মাটিগুলো হচ্ছে লালচে বর্ণের থাকবে এবং এইখানে আনারস, তরমুজ এইগুলা অনেক বেশি অনেক ভালো জন্মে, ঠিক আছে। তোমাদের সৃজনশীলে কিন্তু এইভাবে প্রশ্ন আসতে পারে যে মনে করো রহিম একটা জায়গায় ঘুরতে গেল, ঘুরতে গিয়ে দেখলো যে আনারস খুব ভালো উৎপাদন হইতেছে, মাটি লালচে বর্ণের, তাহলে সে কোন জায়গায় আছে ওই জায়গার বৈশিষ্ট্য দেখো, তাহলে তুমি লিখতে হবে যেটা হচ্ছে কি একটা প্লাইস্টোসিন কালের সোপান ভূমিতে সে আছে। ওকে, তাহলে আর একটা হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন। সাম্প্রতিক কালের প্লাবন মানে হচ্ছে এই যে আমাদের যে বড় বড় নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, যে নদীগুলো আছে, এই নদীগুলোর মাধ্যমে বিশাল বড় বড় যে ভূখণ্ড সৃষ্টি হয়, পলি বয়ে নিয়ে আসে নদীগুলা, পলি বয়ে নিয়ে আসার ফলে এখানে ভূখণ্ডের সৃষ্টি হয়। এই ভূখণ্ডটাকে আমরা বলি কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, ঠিক আছে। এই ভূখণ্ডটার অবস্থান হচ্ছে এই যে বিশেষ করে বাংলাদেশের যে দক্ষিণ সাইডটা, এই দক্ষিণ সাইডটা হচ্ছে কি আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি অঞ্চলের ভূমি। টারশিয়ারি যুগের পাহাড় বা বান্দরবনের যে বড় বড় পাহাড়গুলো আছে এগুলো হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়। দেখো হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্টি, অর্থাৎ হিমালয় পর্বত যখন উত্থিত হয় তখন হচ্ছে এই টারশিয়ারি যুগের পাহাড়গুলা বা বান্দরবনের বড় বড় পাহাড়গুলা এগুলো উত্থিত হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল মানে হচ্ছে কি এই যে নিচের দিকে, হ্যাঁ নিচের ডান দিকে, এবং উত্তর পূর্বাঞ্চল হচ্ছে সিলেট অঞ্চল। তাহলে এই যে দুই সাইড, এই দুই সাইড হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় আছে। তারপর দেখো আছে পাহাড়গুলোর গড় উচ্চতা 600 মিটার, অর্থাৎ এই পাহাড়গুলো হচ্ছে গড় উচ্চতা 600 মিটার, এর নিচে কিন্তু না। তাজিংডং বাংলাদেশের সবচেয়ে বড় পর্বত, ঠিক আছে, এর উচ্চতা হচ্ছে কত 1231 মিটার। দ্বিতীয় সর্বোচ্চ আছে কে, ওর নাম হচ্ছে ক্রেউক্রাডং, এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ জোড়া, এর উচ্চতা হচ্ছে 1230 মিটার। তাজিংডং এর উচ্চতা 1231, ক্রেউক্রাডং এর উচ্চতা হচ্ছে 1230 মিটার। এখানে কি করা হয়, এখানে জুম চাষ করা হয়। জুম চাষ মানে কি, পাহাড়ের সাইডে মাটি কেটে কেটে হচ্ছে এখানে জুম চাষ করা হয়, ঠিক আছে। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালগড় এবং কুমিল্লার লালমাই পাহাড়ে এই স্থানটা অবস্থিত। মাটি লালচে ও ধূসর হয়। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুরগড় ও গাজীপুর জেলার ভাওয়ালগড় অবস্থিত। লালমাই পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ এগুলো চাষ হয় এবং আনারস চাষ হয়, এবং লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে কত 34 কিলোমিটার, ঠিক আছে। তাহলে হচ্ছে এই লালমাই পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ এগুলো চাষ হয়। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, দেখো এই অঞ্চল পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলি দ্বারা গঠিত। এই সমভূমির গড় উচ্চতা 9 মিটার। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমভূমিকে সাধারণত বদ্বীপ বলা হয়। তাহলে দক্ষিণ পশ্চিম তোমরা জানো মানচিত্রের নিচের দিক হচ্ছে দক্ষিণ এবং মানচিত্রের বাম দিক হচ্ছে কি পশ্চিম। তাহলে দক্ষিণ পশ্চিম কোনটা হবে, এই যে এই সাইডের অংশটা হচ্ছে কি দক্ষিণ
পশ্চিমাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই যে এই সাইডটা হবে কি দক্ষিণ পশ্চিমাঞ্চল। তাহলে এই সাইডটা হচ্ছে কি বাংলাদেশের বদ্বীপ। বদ্বীপ বদ্বীপ কি বদ্বীপ হচ্ছে তিন দিকে যদি স্থল থাকে, তিন দিকে স্থল, দেখো বাংলাদেশের এদিকে কি আছে, এদিকে আছে ভারতের কলকাতা, তারপরে এদিকে তো পুরোটাই স্থল, এদিকেও স্থল, আর একদিকে হচ্ছে কি একদিকে আছে কি আমাদের সাগর বা পানি। তো এই অবস্থাটাকে আমরা কি বলবো, এই অবস্থাটাকে আমরা বলি বদ্বীপ। তো এই হচ্ছে আমাদের এখানে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো সম্পর্কে আলোচনা। তো আমরা আসলে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেই। প্রথমে বলা আছে যে ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত, শিলা, ভূত্বক, মৃত্তিকা নাকি প্রস্তর? ভূপৃষ্ঠের কঠিন যে আবরণটা আছে বা পাতলা যে আবরণটা আছে উপরের দিকের, এটাকে আমরা কি বলি, ভূত্বক বা অশ্বমণ্ডল, যার গড় গভীরতা হচ্ছে 17 কিলোমিটার এবং এর আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2 থেকে 3। ঠিক আছে। হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? আগ্নেয় শিলায় গঠিত, চুক্তি স্তূপ শ্রেণী, জীবাশ্ম পাওয়া যায় না, ভাঁজ বিশিষ্ট। তাহলে হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? অবশ্যই এগুলা কি, এগুলো হচ্ছে ভাঁজ বিশিষ্ট পর্বত, ভাঁজ বিশিষ্ট পর্বত। শিয়াল স্তর কোনটি? শিয়াল স্তর কোনটি বা শিয়াল স্তর কোথায় অবস্থিত? শিয়াল স্তর হচ্ছে আমাদের অশ্বমণ্ডলে অবস্থিত। অশ্বমণ্ডলে দুইটা স্তর আছে, একটা হচ্ছে শিয়াল স্তর এবং আরেকটা হচ্ছে কি সীমা স্তর। শিয়াল স্তর হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি এবং সীমা স্তর হচ্ছে সিলিকন এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি। পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? পামির মালভূমি হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থিত। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? জাপানের ফুজিয়ামা হচ্ছে সঞ্চয়জাত পর্বত। জাপানের ফুজিয়ামা হচ্ছে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয়গিরি পর্বত। অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলের বিচ্ছেদকারী রেখাকে কি বলে? অশ্বমণ্ডল ও গুরুমণ্ডলের বিচ্ছেদকারী রেখার নাম হচ্ছে কি মুহ বিযুক্তি রেখা। মুহ বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা হচ্ছে শিয়াল এবং সীমাস্তর বিযুক্তিকারী রেখার নাম হচ্ছে কনরাড বিযুক্তি রেখা। হিমালয় কোন ধরনের পর্বত? হিমালয় হচ্ছে ভঙ্গিল বা ভাঁজ পর্বত। কোনটি ইউরোপের পর্বতমালা? আল্পস হচ্ছে ইউরোপের পর্বতমালা। আল্পস হচ্ছে ইউরোপের পর্বতমালা। আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকা। আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকা। রকি হচ্ছে উত্তর আমেরিকা। আর হিমালয় হচ্ছে কি এশিয়া। আল্পস হচ্ছে ইউরোপ, আন্দিজ দক্ষিণ আমেরিকা, রকি উত্তর আমেরিকা, হিমালয় হচ্ছে এশিয়া। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার? লালমাই পাহাড়ের আয়তন 34 বর্গ কিলোমিটার। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি বাংলাদেশ। বদ্বীপ কোনটা? বদ্বীপ হচ্ছে যে তিন দিকে স্থল থাকবে, একদিকে জল থাকবে, এটাকে আমরা বলবো বদ্বীপ। পরবর্তী আমরা একটা সৃজনশীলে যাই। দেখো, জার্মানির অধিবাসী ড্যানিয়েল দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ বেড়াতে গিয়ে দেখলেন সে দেশের অধিকাংশ অঞ্চল নদীবিধৌত হয়ে গঠিত হলেও দেশটির উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি, যা দেশটিকে ভূপ্রাকৃতিক গঠনের দিক দিয়ে বৈচিত্র্যময়তা করেছে। ঠিক আছে, বা বৈচিত্র্যমণ্ডিত করেছে। ওকে, তাহলে দক্ষিণ পূর্ব অঞ্চলের দেশ কোনটা? দক্ষিণ পূর্ব অঞ্চল, যদিও এটা দক্ষিণ অঞ্চল হবে। দক্ষিণ পূর্ব অঞ্চল বা দক্ষিণ অঞ্চলের দেশ হচ্ছে কি বাংলাদেশ। এবং নদীবিধৌত দেশ, নদীবিধৌত দেশ মানে এখানে আমরা বুঝতেছি এটা হচ্ছে কি একটা বাংলাদেশ। এবং বলছে এর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে পাহাড় অবস্থিত। তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব অঞ্চলে কি আছে? পাহাড় আছে। কনরাড বিযুক্তি রেখা, কনরাড বিযুক্তি কি? কনরাড বিযুক্তি হচ্ছে কি একটা রেখা, এটা তোমরা হচ্ছে জানো যে কোথায় কাকে বিভক্ত করেছে, এটা লিখে দিবা। কেন্দ্রমণ্ডলের ব্যাখ্যা দাও। কেন্দ্রমণ্ডল হচ্ছে কি এই যে ভূপৃষ্ঠের যে তিনটা অবস্থান আছে, একদম সর্বনিম্ন যে স্তরটা বা অবস্থানটা, এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো কেন্দ্রমণ্ডল। ওকে, উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চল যেই ভূমিরূপের অন্তর্গত তা ব্যাখ্যা করো। তাহলে এটা হচ্ছে কি উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব কোন ভূমিরূপ আছে? সেটা হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়। উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটির অধিকাংশ অঞ্চলের ভূপ্রকৃতি বিশ্লেষণ করো। অধিকাংশ অঞ্চলের ভূপ্রকৃতি হচ্ছে কি আমাদের সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি গঠিত হয়েছে আমাদের নদীবিধৌত যে বড় বড় যে নদীগুলো আছে, এই নদীগুলার পলি দিয়ে গঠিত। এবং বেশিরভাগ অঞ্চল, প্রায় বলা যায় যে বাংলাদেশের 80% অঞ্চল সাম্প্রতিক কালের প্লাবন সমূহের যে ভূমি আছে সেই ভূমির অন্তর্গত। তো এগুলো একটু তোমরা বিশ্লেষণ করে দিবা। তো এই হচ্ছে আমাদের ভূগোল প্রথম বছরের দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাসগুলো আছে বা টপিকগুলো আছে, এটা আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।